কিন্তু আমার যে ভাই বা যে বোনটি এই যে আজকে তার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করতে হচ্ছে, নিশ্চয়ই তিনি আইন অমান্য করেছেন, অথবা সমস্যাটা কোথায় সেটা আমাদের জানতে হবে। তিনি যদি অন্যায় না করে থাকেন, তার উপরে কেন অন্যায় আইন চাপিয়ে দেওয়া হয়েছে সে বিষয়টি আমাদের দেখতে হবে, সেটাও আপনাদের উপদেশ থাকলে আপনারা বলবেন। তারপর আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স হোল্ড করি এবং গাড়ি ড্রাইভ করি এবং রাস্তা ক্রস করি, দুটোর মধ্যেই কিন্তু পেনাল্টি আছে এখানে যদি আমরা অমান্য করি। তো সেই ক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকি যখন ড্রাইভ করি। একটা মাইলেজ আছে, কত মাইল পর্যন্ত আপনি ড্রাইভ করতে পারবেন, বা যদি রেড সিগন্যাল আসে চালাবেন না, স্বাভাবিক কথা, কিন্তু তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা মেনে চলেন। বাট অনেকেই কাছেই শুনেছি যে তাদের আসলে অমান্য যে কোনো কারণে অমান্য হয়ে যায়, ওয়েদার ইন্টেনশনালি আর আনইন্টেনশনালি। তো টু বি কেয়ারফুল। এবং রাস্তা ক্রস করার সময় সেটিও কিন্তু, যেমন দুবাইয়ের মতো শহরে অনেক বড় বড় জরিমানা হয় রাস্তা ক্রসে এদিক সেদিক করে। তারপর আমাদের অনেকেরই কাতারি আইডি এক্সপায়ার করে যায়, বাংলাদেশ পাসপোর্ট এক্সপায়ার করে যায়, এবং শেষ হলে দেখা যায় আইডি এক্সপায়ার করে গেছে, অ্যাট দ্য সেম টাইম পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। এমন মোমেন্টে আসলে যদি কাতারি আইডি না থাকে, আপনি কোথাও মুভ করতে পারেন না, আপনি কোনো কাজ করতে পারেন না। তাহলে প্রথম কাজটি, তার শর্ত হচ্ছে বাংলাদেশের পাসপোর্টটা আগে রিনিউ করতে হবে। এখন পাসপোর্ট আগে রিনিউ করার জন্য হয়তো আমি এনরোলমেন্টটা করলাম, বাট পাসপোর্ট আসতে সময় লেগে যায়, 1 মাস 2 মাস, কখনো 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লেগে যায়। কাজে বি কেয়ারফুল, এই বিষয়টা আপনারা আগে থেকে সবাইকে মোবিলাইজ করবেন এই বিষয়টা যদি না ঘটে। তারপর আপনারা সবার মধ্যে যেন একটা ফ্রেন্ডশিপ থাকে, ফ্রেন্ডশিপ টু অল, এই বিষয়টি। কারণ বিদেশে আমরা যখন অবস্থান করি, আমরা আত্মীয় পরিজন নিয়ে, সবার ফ্যামিলি এখানে থাকে না। আমাদের পরম বন্ধু, আমার কলিগ, আমরা যে ক্যাম্পে থাকি, যে বাসায় থেকে, তারাই আমার পরম বন্ধু, আত্মীয়। তো তো তাদের সাথে একটা বন্ধুত্বের বন্ধন সবসময় থাকে। ছোটখাটো বিষয়ে আমরা ফ্যামিলিতেও আমরা ঝগড়া করি, এটার জন্যই সেটা সভ্যতায় পরিবর্তিত হয়। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বর্ণনা করি। দুবাইয়ে বন্ধুত্ব, চরম বন্ধুত্ব একটা ক্যাম্পের মধ্যে থাকে। যখন বন্ধুত্বের ফাটল ধরেছে, তখন নিষিদ্ধ ঘোষিত ড্রাগ তার রুমে রেখে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিয়েছে, তো যে সেই নিষিদ্ধ ঘোষিত ড্রাগ ব্যবহার করে, তাকে ধরে নিয়ে গেছে এবং যাবজ্জীবন কারাদণ্ড, নো মার্সি দুবাই। তো এই যে দুঃখজনক, আমি আমার স্বজাতির প্রতি এরকম ছোট্ট একটা ইস্যুতে অত ভেদ দেখা দিয়েছে, তাই বলে আমি তার জীবন বিপন্ন করে দেবো, এটা হয় না। আমরা মনে করি ছোটখাটো ইস্যুতে নিজেরাই যেন আমরা আরবিট্রেশনের মাধ্যমে নিজেদের ফ্রেন্ডশিপটা বিল্ড আপ করতে পারি, এই বিষয়টা থাকা। আমরা নিজেদের মধ্যে যে খেলাধুলার কথা আমি শুনেছি, প্রত্যেকেই খেলাধুলার সাথে জড়িত, তারপর কালচারাল ফাংশন সাথে জড়িত। তো এগুলো আমরা অব্যাহত রাখবো, যাতে ফ্রেন্ডশিপটা অনেক প্রগাঢ় হয়। তারপর এখানে অনেক নারী শ্রমিক বা নারী উইমেন, তারা এখানে কাজ করেন, কেউ স্কিল লেবার, কেউ আনস্কিল লেবার। প্রত্যেকেরই আমাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা দরকার। তারা যে অবস্থানেই থাকুক না কেন, যে পজিশনে থাকুক না কেন, এবং তারা অনেক সময় অ্যাবিউজড হচ্ছে, আমাদের দেখতে হবে কেন অ্যাবিউজড হচ্ছে, তাকে উপদেশ দেওয়া যে আসলে যেখানে কাজ করে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আর অ্যাবিউজড কেন হচ্ছে, আর হলে তার প্রতিকার কি, সে বিষয়ে আপনাদের উপদেশ থাকলে আমরা শুনবো। আর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া ওপেন, যার যা খুশি আপনারা বলবেন, সমস্যা নেই, এটা আপনার স্বাধীনতা। বাট খুবই নেতিবাচক অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, স্বাধীনতার কিন্তু একটি মূল্যবোধ আছে। স্বাধীনতা মানে যাচ্ছে তো আমি কাউকে খুন করবো, অকথ্য ভাষায় গালিগালাজ করবো, তা না। স্বাধীনতা মানে ঠিক আছে, আমি আমার কথা বলবো অন্যের প্রতি রেসপেক্টফুল থেকে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইটস ফানি যে আমার সাথে একটি প্রোগ্রামে দেখা হয়েছে আপনাদের ক্রিকেট ফুটবল স্টেডিয়ামে, প্লাস আপনারা 5 তারিখে এসেছেন। তো সেখানে অনেকেই অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন যার দেখি দূতাবাসের লোকজন কি কাজ করে, সারাদিন দাওয়াত খেয়ে বেড়ায়। এখন দাওয়াত খেতে, বাবা দাওয়াত তো আপনি করেন, বাবা আপনি যদি দাওয়াত না করেন আমি দাওয়াত খাবো কোথা থেকে? আর দাওয়াত খাওয়াটাও আমার কাজের একটি অংশ। আপনি একটি রেস্তোরাঁ ওপেন করবেন, আপনি একটি বড় প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামে আমাকে যেতে হবে। আপনি প্রোগ্রামে না গেলে আপনি কিন্তু নাখোশ হবেন। আমি এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি। আমি ভেবেছি যে এই প্রোগ্রামটা শেষ করি, আপনাদের সাথে আমি আগে উন্মুক্ত হই। এটিকে বলে, আমি এখনো আমিরের কাছে আমার ক্রেডেনশিয়াল দিইনি, বাট ফরেন মিনিস্টার বা চিফ অফ প্রোটোকলের কাছে দিয়েছে, আমি ফুললি ফাংশনাল। কিন্তু আমিরের কাছে যেদিন আমি রয়্যাল হাইনেস, তার কাছে আমি যেদিন আমার ক্রেডেনশিয়াল দেবো, সেদিন থেকে আমি 100%, একদম 95%। তো আমার কাছে মনে হলো আপনাদের কাছেও আমার একটা ক্রেডেনশিয়াল দেওয়ার বিষয় আছে। আপনাদেরকে কাছে আমি আগে ক্রেডেনশিয়ালটি আমি দিই, তারপরে হচ্ছে আমি উন্মুক্ত হই। এরপরে আমি
ভেবেছি আগামী সপ্তাহে অনেক অনুরোধ আসছে, অনেক সংগঠন থেকে আমার সাথে দেখা করবেন, আমি সেটিও আগামী সপ্তাহে করবো। এই প্রোগ্রামটার অপেক্ষায় আমি ছিলাম, এটি আশা করি আপনাদের ক্রেডেনশিয়াল আমি পাবো। সেই জন্য আমি বলছি যে যা কিছু বলেন, বাট এমন কথা বলা উচিত তাই যাতে আমরা নিরুৎসাহিত হই। স্টেডিয়ামে আমরা খেলা দেখতে গিয়ে আমরা অনেকেই ফুটবল মাঠে গিয়েছি, তো সবাই আমরা উৎফুল্ল ছিলাম, বাংলাদেশের একটি টিম জয়ী হয়েছে, এটা বিরাট আনন্দের বিষয়। কারণ আমি গতকাল আমরা টিমকে সংবর্ধনা দিয়েছি ভালো লাগা থেকে, টিমকে দেখার বিষয় নয়, বাংলাদেশের একটি টিম, বাংলাদেশ থেকে আসছে তারা, এবং বুকে তাদের বাংলাদেশের পতাকা, আমরাও সেই পতাকা বহন করে নিয়ে গেছি। এবং স্টেডিয়ামের মধ্যে সবাই যে স্লোগান দিয়েছে, সে কিন্তু পার্টিকুলার কোনো ক্লাবের নাম বলেন, আমি শুনেছি, আমি পাশে ছিলাম, আপনারাও শুনেছেন, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, ইটস ইন আওয়ার হার্ট, উই ফিল ইট, ইটস ইমবেডেড ইনটু আওয়ার মাইন্ড, উই ক্যানট রিমুভ ইট, হোয়াট এভার ইট ইজ। তো উই রেসপেক্ট আওয়ার ফ্ল্যাগ, সেই জন্য আমরাও গিয়েছি। এবং সেখানে আমি দেখলাম যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দূর থেকে যে পারস্পরিক ছোটখাটো পতাকা টাইপের মধ্যে পরে মারামারি হয়েছে, এটি যেন না হয়। সবার মধ্যেই একটা বিবেচনা বোধ থাকবে, আমি কোন জায়গায় কোন কথা বলবো, তা না, সেই বিষয়টা আমরা ম্যাচিওর, আমাদের বিবেচনা বোধ নিয়ে একটি মন্তব্য করা উচিত, সেই মন্তব্যের ভিত্তিতে কাজ হবে এটি। আমি আপনাদের বিরক্ত করব না, এরপরে আমি আপনাদের কথা শুনবো। উন্মুক্ত কেউ যদি, আমি কারো নাম বলতে চাই না, যদি নাম বলতে চাই আপনারা বলতে পারেন, বাট আমি ফিল ফ্রি, আপনারা প্রত্যেকেই সংক্ষেপে কথা বলবেন। আমাদের মাইক্রোফোন যাবে, কে শুরু করবেন আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনি বলুন। আচ্ছা, মাইক্রোফোন প্লিজ। আচ্ছা, প্রত্যেকে সঙ্গে আপনার পরিচয়টি দিয়ে কথা বলবেন, তারপরে লাগে সেটাকে একদম ডেডিকেটেড ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশ সরকার প্রোভাইড করতে রাজি আছে টেকনিক্যাল কোনো ট্রেনিংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে এই লিঙ্কটা হয়তো আমরা তৈরি করতে পারবো, আপনারা আমার সঙ্গে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। আর আমরা যে টেকনিক্যাল হ্যান্ডের প্রস্তাবনা পাঠিয়েছি, সেটা যদি হয় তো সেক্ষেত্রে আমাদের একটা লেভেলে একটা ওয়েতে একটা সুযোগ তৈরি হবে আমাদের। আমি অবশ্য যে আমিনুল হক সাহেবের আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টা অলরেডি বলে ফেলেছি, তো সেক্ষেত্রে সেটাই আমি যাচ্ছি না। আপনি কাফকো এবং আরও কয়েকটা অর্গানাইজেশনের কথা বলেছেন, আপনি সরাসরি প্লিজ আমার সঙ্গে কথা বলবেন। আর আমাদের আলমগীর আলী ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিউভিসি, আমাদের যে মেডিকেলের যে একটা আলী ভাই কে আছেন? আচ্ছা, মেডিকেলের ইয়েতে এটা আরও একজন বলেছেন যে মেডিকেল করতে গিয়ে দেখা যাচ্ছে যে একাধিকবার তাদেরকে করতে হচ্ছে। আসলে স্যার এটা সবার অবগত, সবাই জানেন যে আমাদের কাতার ভিসা সেন্টার যেটা বাংলাদেশে অপারেট করছে, তাদের ডেডিকেটেড একটা মেডিকেল সার্ভিস সেন্টার আছে, এবং ওখানে একটা সিন্ডিকেটের মতন বিষয় হয়ে গেছে। এটা কিন্তু আমরা কাতার গভর্নমেন্টের সঙ্গে, আমরা যখন লেবার মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছি, তখন এইটা তাদের নলেজে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যে আরও একটা বা দুইটা এরকম মেডিকেল সেন্টারকে যদি তারা করে, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের যে লং কিউ এবং এক্সট্রা টাকা পে করলে যে সুবিধাটা পাওয়া যায়, সেই সুবিধাটার ওই সমস্যাটা বোধহয় কিছুটা সমাধান করা যাবে। আর কিউভিসি যেহেতু কাতার গভর্নমেন্ট সিলেক্টেড অর্গানাইজেশন, সেক্ষেত্রে ওখানে আসলে আমাদের তেমন কিছু করার সুযোগ নেই। আমাদের সিরাজ সাহেব যেটা বলছিলেন যে আমাদের অ্যারাইভেল এবং ডিপার্চারের ট্রেনিংয়ের বিষয়টা, এটা আসলে অ্যারাইভেলের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যেসব শ্রমিক আসে তাদেরকে কিন্তু একটা মিনিমাম ওরিয়েন্টেশন দিয়ে আসা হয়, যদিও এটা সাফিসিয়েন্ট না। আমরা একটা চিঠি লিখছি, স্যারের সঙ্গে কথা বলেছি যে আসলে একটা ভালো ওরিয়েন্টেশন ছাড়া বাংলাদেশে থেকে একজন লোক এখানে এসে নানান ধরনের সমস্যায় পড়তেছে। এই বিষয়ে প্রসঙ্গে আমি একটু বলি, সেটা হচ্ছে কি যে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু কোম্পানির ভিসাতে অনেক মহিলা চলে আসছে, যে কোম্পানিগুলোর আসলে মহিলার কোনো রিকোয়ারমেন্ট নাই। তারা করছে কি, এখানকার লোকাল দালালদের কাছে এই ভিসাগুলি বিক্রি করে দিচ্ছে, এবং ওই ভিসার বেসিসে বাংলাদেশ থেকে মহিলা নিয়ে এসে নানান রকম অনৈতিক কাজ করারও হচ্ছে এখানে কাতারে। রিসেন্টলি আমি এই যে গত সোমবার দিন করার চেষ্টা করা হয়েছে, সে পালিয়ে তারপর পুলিশের কাছে গেছে। এবং এই ইস্যুটা কিন্তু খুব অ্যালার্মিং আমার কাছে যেটা মনে হয়। এটা আমরা বাংলাদেশেও চিঠি লিখছি স্যারের কাছে, আমরা অলরেডি ড্রাফট দিয়েছি যে এই বিষয়টা বাংলাদেশে একটা প্রচারণা দরকার। সেই সঙ্গে আমাদের এইখানে বাংলাদেশ কমিউনিটির যারা আছেন প্রত্যেকের মধ্যে এই সচেতনতাটা খুব দরকার। কারণ হচ্ছে যে
যারা এই কাজটা করছে তারা আপনাদের পরিচিত জন, সবাই আপনাদের আশেপাশে আছে। সেই ক্ষেত্রে একটু অ্যালার্ট হয়ে, কারণ আমরা এইটা নিয়ে কিন্তু আমরা লাস্ট একটা কেসে আমরা একটা নোট ভার্বালও পাঠিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে ভিকটিমাইজ হয়ে যায় মেয়েটা, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং পুলিশকে, এবং তারা ডাইরেক্টলি বলে যে এই মহিলা উইলিংলি এই কাজটা করেছে, যেটা আসলে আমাদের নিজস্ব ভাবমূর্তির জন্য কিন্তু একটা মানে চ্যালেঞ্জিং বিষয়। আমি একটু সময় নিয়ে ফেলছি মনে হচ্ছে। আমি আরেকটা জিনিস হচ্ছে যে স্যালারি ফিক্সেশনের যে বিষয়টা বলা হচ্ছে, মিনিমাম স্যালারির কথা আসলে আমরা জানি যে 1000 রিয়াল, তারপরেও আমরা এটা হয়তো বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসিগত, বা আমরা হয়তো এটা জানাতে পারি যে আমরা একটা ফিক্স করে দিলে যে এর নিচে আমরা লেবার পাঠাবো না, তো সেই ক্ষেত্রে সেটার হয়তো একটা সুযোগ তৈরি হইতে পারে। এই জিনিসটা আমি আসলে না। আর পকেট কোম্পানির কথা বললেন একজন, আকাশ, আসলে আমাদের এখানে প্রত্যেকে আমরা যদি 4 লাখ বাংলাদেশি হই, তো সেই ক্ষেত্রে মানে অলমোস্ট মানে সবারই কোম্পানি আছে, যার নাই আবার যার আছে তার 10টা আছে, 15টা আছে, 20টা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে এত কোম্পানির মালিক, এই কোম্পানির বেসিসে আমাদের আসলে লেবার রিকোয়ারমেন্টটা কিন্তু অত না। আমরা ভিসা পেয়েই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছি। আমরা জানি যে আমাদের এই যে বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোর মধ্যে অসংখ্য লোক রাস্তায় ঘুরে বেড়ায়। সন্ধ্যার সময় হলে মানে যে কোনো যে নাজমা অথবা যে কি মানিকপুর, ওই এরিয়াটাতে মানে অসংখ্য লোক কিন্তু ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে আমরা আসলে নিজেদের স্বার্থে আরেকজন বাংলাদেশির কিন্তু সর্বনাশ করছি, বাংলাদেশিকে বিপদে ফেলছি। এই বিষয়গুলোতে আসলে আমরা সবাই যদি সচেতন হই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটার একটা সমাধান হতে পারে। স্যার, আমি শেষ করছি, আরো অনেকগুলি বিষয় ছিল, আমি পরবর্তীতে কোনো একটা প্রোগ্রামে কথা বলবো। ধন্যবাদ স্যার। রাজীব। ধন্যবাদ স্যার। পাসপোর্ট ইস্যু নিয়ে বেশি কোয়ারি বোধ হয় নাই স্যার, কয়েকটা কোয়ারি ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে 3-4 বার আসতে হয় কিনা। আচ্ছা, তো সাধারণত যেটা দেখা যায় যে সঠিক ইনফরমেশন থাকলে আসলে একবার আসলেই হয়, যেদিন তার ডেট পড়বে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকে। একজন যখন অনলাইন অ্যাপ্লিকেশন করে, সাথে সাথে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যায়, কাজেই এর আগে আসলে আসার দরকার হয় না। এক্ষেত্রে যেটা দেখা যায় যে সবার কাছে সঠিক ইনফরমেশনটা আছে কিনা। আমরা হয়তো আমাদের ইনফরমেশনগুলো আরো মোর অর্গানাইজড ওয়েতে ডিসেমিনেট করতে পারি, সেটা করা হচ্ছে। কিছু মানুষ একটু বিভ্রান্ত হয় হচ্ছে টাইপিং সেন্টারে গিয়ে সবাই নিজেদের মতো করে ইনফরমেশন দিয়ে যায়। এখন যেটা করা হচ্ছে যে আমরা আসলে যেটা করি যে মধ্যে লেগে পা মুচকে পড়ে গেছে, পরে আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি, পুলিশ আসছে। তো তারপরে উনি অকথ্য ভাষায় গালিগালাজ, তারপরে অ্যাম্বুলেন্সে তার পা ব্যান্ডেজ করা হচ্ছে। তা আমি বললাম, বাবা এরকম করলেন কেন আপনি? একটা সিকিউরিটি গার্ড তার সাথে এরকম করলেন, এটা তো হয় না। এখন উনি আমাকে যে জবাবটা দিলেন যে ইউ কাম হিয়ার, ইউ ম্যাসেজ মাই আই গট হিউজ হার্ট at your office, you massage my legs. I swear, if you don't massage my leg, when I'll be okay, I'll kick on your face. তো আমি বললাম, this is insane. একটা লোক আমাকে বলেছে they would kick on my face when his leg would be okay. তা এখন আমি তার সাথে কি জবাব দেবো? এখন এটার সাথে তো আমার কোনো জবাব নাই। It's better to avoid. আমি তাকে বুঝিলাম, ভাই এই ধরনের কথা বলা যায় না, আসলে আপনি কেন আমাকে লাথি মারবেন? আমি তো আপনার জন্য আই এম রেডি টু সার্ভ ইউ। আপনার কোনো সার্ভিস আপনি যদি সুইটেবলি না পান, আপনি বলেন কি পদ্ধতিতে আপনাকে দিতে পারি। এই যে এরকম যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসেন অ্যাটেস্টেশন করবা, এই ধরনের সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করা যাবে না। আপনি একটা ফেক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে আসলেন, এটি তো করা যাবে না, আমাদের ভেরিফাই করতে হয়। হ্যাঁ, নিকা নামা এটা তো ভেরিফাই করে দিতে হয়। নিকা নেই, এ নিয়ে তো রসিকতার বিষয় না, তাই না? আপনি বাংলাদেশের নাগরিক কিনা সেটি প্রমাণ হবে কি নাগরিকতার সনদ দিয়ে, আপনার পাসপোর্ট আছে কিনা। আপনি একটা কাগজ এনে বললেন যে ঠিক আছে আমি বাংলাদেশ, যে কেউ এসে বললে এটা আমি বাংলাদেশের নাগরিক, সার্টিফাই করা হবে না। তো সামগ্রিক বিষয়ে আপনাদের আমি যে মূল্যবান মতামতগুলো শুনলাম, আমরা একজন 70 ঊর্ধ্ব তরুণের কথাও শুনলাম, সবার কথাই শুনেছি, খুবই ভালো লাগলো। আমার খুবই ভালো লাগছে যে আপনারা সবাই আসছেন। আমি আবারও বলি, আপনারা এই দূতাবাসের প্রতিনিধি যারা এসেছেন, আমাদের 300 আসন রয়েছে বাংলাদেশে, প্রায় 16 থেকে 17 কোটি 18 কোটি মানুষ বাংলাদেশে, তার মধ্যে 300 জন এমপি।
এই 300 জন এমপি হচ্ছে প্রতিনিধিত্ব করে ওই এলাকার এই 18 কোটি মানুষকে। তো আপনারা আজকেরা যারা আসছেন তারা আমাদের প্রতিনিধিত্ব করেন। আমি করজোড় বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে আপনারা যদি মোবিলাইজ করেন, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কাজ করেন, সেক্ষেত্রে যেটা হবে পারস্পরিক বন্ধুত্বটা আমাদের খুবই জরুরি। আমরা ছোটবেলায় আমরা এই আগে ফুটবল ছিল না, আমরা কিন্তু জাম্বুরা বা খড় দিয়ে ফুটবল বানিয়ে খেলতাম ছোটবেলায়। আমরা সেই প্রজন্ম থেকে আসছি। আমি সেই 70 দশকের কথা বলছি, 80 দশকের শুরুর কথা বলছি। আজকে তো ঘরে ঘরে হাজার হাজার ফুটবল খেলার লোক নেই, আছে শুধু মোবাইল আর ট্যাব লাগানোর লোক। আমার নিজের ছেলে আমার মেয়ে তাই একই অবস্থায় করে। তো তখন আমরা মাঠে গিয়ে প্রথম কাজ হচ্ছে একটা রেসলিং করতে হবে, মারামারি করতে হবে, তারপরে খেলা শুরু। মারামারি করলাম, হয়তো ব্লিডিং হয়ে গেলো, যে আমি হয়তো ব্লিডিং করেছে, আমি আবার খুব তাড়াতাড়ি ঘাস চিবিয়ে তার ওই জায়গাটাতে দিচ্ছি, দিয়ে সরি হ্যাঁ বলে আমরা কোলাকুলি করে ফুটবল খেললাম। সন্ধ্যাবেলায় যার যার মতো বাড়ি গেলাম, পরের দিন আবার বন্ধু। হ্যাঁ, তো ওই বন্ধুত্বকে নষ্ট করা যাবে না। আমরা দূর দেশে থাকি, 7 সাগর 13 নদীর পারে আসছি ভাগ্যের অন্বেষণে, ভাগ্যটা ভালো করার জন্য আসছি। ভাগ্য সবারই সুপ্রসন্ন, খোদা তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। দুনিয়ায় কার ভাগ্য কি আমরা জানি না, খোদা তাআলা জানেন। আর দুনিয়াতে আমরা ভালো আছি বলেই কেউ ভালো আছেন, কেউ খারাপ, কে খারাপ কে ভালো কে মন্দ সেটা আমাদের আল্লাহ তাআলা নির্ধারণ করবে। তো সব মিলিয়ে আপনারা যে মতামতগুলো দিয়েছেন আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। একদিনে তো আর হবে না, যেদিনই হয়তো হবে। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান মতামতের জন্য। এবং মতামত শেষ না, আপনারা যখনই পারবেন মূল্যবান মতামত আমাদেরকে ইমেল করে জানাবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে আপনার ওয়েবসাইটে রয়েছে, ফিল ফ্রি। আমি যেখানেই আছি, যখন বিভিন্ন প্রোগ্রামে যাই এখানে আমাকেও তখন বলতে পারেন, আমি লিখে জানান সংক্ষেপে। উইল ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাড্রেস ইট। উই রেসপেক্ট ইট ভেরি মাচ। আমি হ্যান্ডওভার আবারও বিনম্র শ্রদ্ধা আপনাদের প্রতি। আমাদের হেড অফ চ্যান্সেরি অর্থাৎ এই বিল্ডিংয়ের মালিক, হ্যাঁ আমি যখন হেড অফ চ্যান্সেরি হিসেবে দায়িত্ব পালন করেছি অনেক আগে, 15-20 বছর আগে ওর পদে ছিলাম, আমার অ্যাম্বাসেডর বলতেন তুমি তো বড় মাতব্বর। তো বড় মাতব্বরকে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাই। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের পার্টিসিপেশন আমাদের প্রোগ্রামটা সফল হয়েছে। তো আপনাদের সবার জন্য রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা যাওয়ার সময় নিচে